বাবা, আমি থাকতে চাই না এখানে। মেয়ের কথা শুনে হামিদ সাহেব বেশ অবাক হলেন। তার সাথেই অবাক হলো বাড়ি ভর্তি মানুষ। নাকে মুখে রক্ত নিয়ে গটগট করে বাড়ির ভেতর প্রবেশ করে। হঠাৎ লামিয়ার এই কথা শুনে সবাই ভড়কে গেলেন। হামিদ সাহেব মেয়ের চোখের দিকে চোখ রেখে বললেন। কেন? লামিয়া হাতের উল্টো পিঠ দিয়ে নাক ঘষে বলল। এখানে থাকতে ভালো লাগছে না। আমি দূরে কোথাও যেতে চাই, যেখানে গেলে আমি ভালো থাকতে পারবো। হামিদ সাহেব মেয়ের দিকে অসহায় দৃষ্টিতে তাকালো। বাবা হয়ে মেয়ের দুঃখে সে মেয়ের পাশে দাঁড়াতে পারছে না। হামিদ সাহেব মেয়ের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে উঠল। কালকে সকালেই তোমাকে তোমার নানা বাড়ি পাঠিয়ে দিব, কিন্তু তোমার কানে মুখে রক্ত কেন? তুমি কি আজকে মারামারি করেছ? লামিয়া কোনো কথা বলল না, চুপচাপ দাঁড়িয়ে থাকলো। হামিদ সাহেব মেয়ের নীরবতা দেখে দীর্ঘশ্বাস ছেড়ে বললেন। আজকে কোন মেয়েকে মেরে এসেছ, আর কেন? লামিয়া দাঁত দিয়ে নিজের ঠোঁট কামড়ে ধরে বলল। হ্যাঁ, মেরে এসেছি। আর তুমি তো জানোই বাবা, আমি অকারণে কিছু করি না। মেয়েটার অবশ্যই কোনো ভুল ছিল। বলেই গটগট করে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে গেল। হামিদ সাহেব মলিন দৃষ্টিতে তাকালো মেয়ের যাওয়ার দিকে। মেয়েটা দিন দিন বেশ বদমেজাজি হয়ে গিয়েছে। কোথায় আগে তো এমন ছিল না। আগে তো এই মেয়ে বেশ শান্তশিষ্ট ছিল, কিন্তু যখন থেকে সব বুঝতে শিখেছে তখন থেকে এমন হয়ে গিয়েছে। এই মেয়ে বাড়ি ছেড়ে কোথাও চলে গেলে এই বাড়ি যে অন্ধকার হয়ে যাবে ভেবেই হামিদ সাহেব তার বড় ভাই আনিসুল সাহেবের দিকে তাকালেন। তার ভাইও অসহায় চোখে তাকিয়ে আছে তার দিকে। তা দেখে হামিদ সাহেব মাথা নিচু করে চলে গেলেন। মেয়ের কথা ভেবে লতিফা বেগম ডুকরে কেঁদে উঠল। তার তিন মেয়ের মধ্যে তার ছোট মেয়ে লামিয়া লতিফা বেগমের একটু বেশি আদরের। তার উপর মেয়েটার মানসিক অবস্থা ভালো না। লতিফা বেগম স্বামীর দিকে তাকিয়ে তারপর দ্রুত চলে গেলেন মেয়ের রুমে। আহ, বড় আপা, ছাড়ো তো, এইসব আদিক্ষেতা ভালো লাগে না। বলেই লামিয়া মুখ কুঁচকে ফেলল। হামিদা চোখের পানি মুছে নাকে মুখে রক্ত পরিষ্কার করতে করতে বলল। সবসময় এমন বদমেজাজি কি থাকবি? এই যে সবসময় মারামারি করে আসিস, নিজেও তো ব্যথা পাস। লামিয়া তাচ্ছিল্য হাসি দিয়ে বলল। কিছু ব্যথা সয়ে যেতে হয় বড় আপা। মানুষের আঘাত পেতে পেতে শরীরে সয়ে গেছে, তাই এখন আর ব্যথা লাগে না। লামহা হামিদা বোনের দিকে তাকালো। তাদের ছোট বোন এই অল্প বয়সে কতটা কষ্ট পেয়েছে, সব কষ্ট ভিতরে পুষে রেখেছে, প্রকাশ করে না। উপর দিয়ে হাসি খুশি দেখালো, ভেতরে তিলে তিলে দুমড়ে মুচড়ে শেষ হচ্ছে দিন দিন। দরজা ছেড়ে প্রবেশ করলেন লতিফা বেগম। চোখের পানি মুছে লামিয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল। যা যার প্রয়োজনীয় জিনিস তা আজকে রাতে গুছিয়ে নে, কাল তুই তোর নানু বাসায় চলে যাচ্ছিস। লতিফা বেগম আর কিছু না বলেই চলে গেল। লামিয়া হালকা হাসলো তার মায়ের দিকে তাকিয়ে। সে জানে তার মা রাগ করেছেন কেন। লামিয়া কিছু না বলেই টেবিল থেকে গিটার নিয়ে বারান্দায় চলে গেল। আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, আমার জীবনটা এমন না হলেও পারতো। হাতে গিটার নিয়ে টুংটাং সুর তুলে গান ধরল। আর গাইতে পারল না। লামিয়ার গলায় কান্নায় ভেঙে এলো। পিছন থেকে হামিদা, লামহা, তাইবা, তাইব, রাশিদ, মাহির, আরিফ সবাই একে একে লামিয়াকে জড়িয়ে ধরল। লামিয়া হালকা হেসে উঠল। এই প্রিয় মানুষগুলোকে পেয়ে তার বিপদ খারাপ পরিস্থিতির মাঝেও শান্তি পেল। আসন পরিচয় দেই। লামিয়া ইসলাম, ইসলাম পরিবারের দ্বিতীয় ছেলে হামিদ ইসলামের ছোট মেয়ে। তার বড় মেয়ে হামিদা ইসলাম এবং মেঝ মেয়ে লামহা ইসলাম। আর লামিয়া তাদের ছোট। হুম, এখানে শেষ নয়, আরও আছে। ইসলাম পরিবারের প্রথম ছেলে আনিসুল ইসলাম, তার দুই সন্তান, বড় ছেলে রাশেদ ইসলাম আর ছোট ছেলে আরিফ ইসলাম।
ইসলাম পরিবারের সেজ ছেলে হাসিম আর তার এক ছেলে মাহির ইসলাম। ইসলাম পরিবারের ছোট ছেলে আজমির, তার 2 সন্তান, বড় ছেলে তাইব ইসলাম আর ছোট মেয়ে তাইবা ইসলাম। এবারে প্রধান কর্ত্রী দাদি আজমেরি বেগম। বাবা চাচারা সবাই দাদির কথা অক্ষরে অক্ষরে পালন করে। এই হলো তাদের ইসলাম পরিবার। হাসি, মজা, রাগ, অভিমান, দুষ্টু মিষ্টি গল্পে তাদের পরিবার পরিপূর্ণ। সবাই মিলেমিশে থাকে। আশেপাশের মানুষ তাদের পরিবারের আরও একটা নাম দিয়েছেন, পাগলা পরিবার। কেন দিয়েছেন সেটা না হয় গল্প পড়ে বুঝতে পারবেন। চলুন এবার গল্পে যাওয়া যাক। সকালের আলো হতেই লামিয়াকে নিয়ে চলে গেল তার মামা সাথে করে। কারোর সাথে দেখা না করে সে মামার সাথে পাড়ি জমালো নানার বাড়ি। দিন যায় দিন আসে, লামিয়া আস্তে আস্তে ঠিক হতে শুরু করে। মামাতো ভাই বোনদের নিয়ে লামিয়ার বেশ ভালোই কাটছে দিন। পিছনে কি হয়েছে না হয়েছে তা লামিয়া ভুলে গেছে হয়তো। অবশ্য একেবারে না, মনের ব্যথা মনেই আছে। কষ্ট কি আর এত সহজে ভুলে যাওয়া যায়? এভাবেই কেটে গেল 5টা মাস। হামিদ সাহেব ছোট মেয়েকে না দেখে বেশ কষ্টে দিন পার করছেন। নাস্তার টেবিলে ইসলাম পরিবারে সবাই বসেছে। বাড়ির বউরা একের পর এক খাবার দিচ্ছে টেবিলে। সবাই খাওয়া শুরু করলেও হামিদ সাহেব চুপচাপ বসে আছেন, মুখে খাবার তোলেনি একবারও। আনিসুল সাহেব ভাইয়ের মনের অবস্থা বুঝে লতিফা বেগমকে বললেন, মেজ বৌমা, এত মাস হয়ে গেল, মেয়েটাকে নিয়ে আসো। এইভাবে দূরে রাখা যায় নাকি? লতিফা বেগম ঠান্ডা গলায় বললেন, বড় ভাই থাকুক ওর মতো, যখন ইচ্ছে হবে চলে আসবে। হামিদ সাহেব কোনো কথা না বলে চেয়ার ঠেলে উঠে চলে গেলেন। টেবিলে থাকা আর কারোই খাওয়া হলো না। হামিদা আর লাভা চুপচাপ বসে আছে, মন খারাপ নেই। সেই যে বোনটা চলে গেল, তারপর আর একবারও খবর পেল না ওরা। ভেবেই মনটা আরো খারাপ হয়ে গেল। অন্যদিকে ক্রিকেট ব্যাট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে লামিয়া। চোখ দুটো রীতিমতো শিকারের টার্গেটে আটকে আছে। শিকার আর কেউ না, সামনে বাড়ি চান্দু মিঞ্জার চকচকে টাক। কিছুদিন আগে তার মাথায় ইট পড়ে গর্ত হয়ে গিয়েছিল। তার টাক মাথায় রোদে সেই টাকটা এমন ঝলমল করছে যা মনে হচ্ছে হেডলাইট জ্বলছে। লামিয়া পাশের ছেলেটাকে ইশারা করলো। এই বল দে দেখি, একটা ছক্কা মারি। ছেলেটা বোলিং করতেই ধাম করে ব্যাট ঘুরিয়ে লামিয়া এমন একটা শট মারল যা বলটা সোজা গিয়ে চান্দু মিয়ার টাকে গিয়ে ঠাস করে লাগলো। চান্দু মিয়া ব্যথায় 2 হাত দিয়ে মাথা চেপে ধরল। হায় আল্লাহ, কে রে আমার চাঁদি ফাটাইছে? তিনি ধপাস করে বসে পড়লেন। আশেপাশে কিছু বাচ্চারা ভয় পালাতে শুরু করলো, আর কিছু বাচ্চারা হো হো করে হাসতে লাগলো। পাশ থেকে এক ছেলে বলল, চান্দু কাকাটাকে আবার নতুন করতে হলো। চান্দু মিয়া দাঁতে দাঁত চেপে চারপাশে তাকাতেই দেখলো লামিয়া 2 হাত কোমরে দিয়ে দাঁড়িয়ে আছে, মুখে বিজয়ের হাসি। চান্দু মিয়া গলা চড়িয়ে বলল, ওই সেমরি, তুই আমার মাথায় বল মারলি কেন রে? লামিয়া চোখ কুচকে হেসে উত্তর দিল, চান্দু কাকু, তুমি তো টাকের জন্য বিখ্যাত, তাই আমি ভাবলাম তোমার টাক মাথাটায় টার্গেটটা একটু কাজে লাগাই। এবার বাচ্চারা হাসতে হাসতে গড়াগড়ি খেতে লাগলো। পাশ থেকে বাচ্চারা হাসতে হাসতে বলল, কাকাটা কই তো লামিয়াপুর প্র্যাকটিস বোর্ড। চান্দু মিয়া রাগে তেতিয়ে বলে উঠল, শোন সেমরি, আমার চাঁদি কিন্তু এলাকার সৌন্দর্যের প্রতীক। এই চাঁদিতে বল মারা মানে জাতির অপমান। লামিয়া মুখটা গম্ভীর করে মাথা নাড়ল, তারপর দাঁত বের করে বলল, তাই নাকি? তাহলে আজকে আমি ইতিহাস করলাম। বাচ্চাদের দিকে তাকিয়ে বলল, কি বলিস তোরা? এত ভালো ইতিহাস গড়ার জন্য আমাকে জাদুঘরে রাখার দরকার না। বাচ্চারা হাত উঠিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, একদম। বলে আবারও হাসির ঝড় উঠল চারপাশে। চান্দু মিয়া গরম ভাবে ধোয়া ওঠা হাড়ির মতো ফুসফুস করতে করতে ভেতরে চলে গেলেন। লামিয়া ব্যাটটা ঘুরিয়ে বলল, ওরে কে আছিস? আরেকটা বল দে, এবার ছক্কা মারবো চান্দু কাকুর নাক বরাবর। লামিয়ার কথা শুনে সবাই আবার হেসে উঠল। চারপাশে নানান রকমের গাছগাছালি, তার মাঝে দাঁড়িয়ে আছে একটি ডুপ্লেক্স বাড়ি। বাড়ির ভেতরে গেটের পাশে দেয়ালে বড় বড় করে খোদাই করা আছে খন্দকার ভিলা। বাড়ির সামনে খন্দকার সাহেব শখ করে বানিয়েছেন একটি সুন্দর বাগান। বাগানের এক পাশে বসার জন্য সাজানো হয়েছে ছিমছাম জায়গা, সেখানে বসে আছেন হামিদ সাহেব।
5 মাস পর আদরের মেয়েটাকে একটাবার দেখার আশায় মন খারাপ করে বসে আছেন তিনি। তার সামনে বসে আছেন সাদা পাঞ্জাবি পরা মেহেদি রঙে লাল দাড়িওয়ালা এক ভদ্রলোক। তিনি লামিয়ার নানা, নাম ফারুক খন্দকার। হাতে ধোয়া ওঠা চা আর মুখে প্রশান্তির ছাপ। নাতি নাতনিদের প্রতি তার ভালোবাসা অপরিসীম। হামিদ সাহেবকে মন খারাপ করে বসে থাকতে দেখে ফারুক সাহেব মৃদু গলায় বললেন, বুঝলে হামিদ, আমার নাতনি কিন্তু দেশে একজন। যেদিন থেকে এসেছে সেদিন থেকে আমার বাড়িটা যেন মাতিয়ে রেখেছে। হামিদ সাহেব তার কথায় মলিন হাসল। সে তো জানে তার মেয়ে একদণ্ড স্থির থাকে না, যেখানে যাবে সেখানে মাতিয়ে রাখবে সব। তাই তো এখানে চলে আসাই তাদের ইসলাম বাড়ি অন্ধকার হয়ে আছে। এসব ভেবে হালকা হাসল। তারপর ফারুক সাহেবের সাথে কথা বলতে লাগলো। ঠিক তখনই গেট খুলে ভেতরে প্রবেশ করলো লামিয়া। পাশে মামাতো ভাই ইভান আর ইমন। হাসি ঠাট্টা করতে করতে তিনজন ঢুকলো বাড়ির আঙিনায়। 5 মাস পর মেয়েকে দেখে তার হাসি খুশি মুখ দেখে হামিদ সাহেবের বুক ভরে গেল আনন্দে। তার কাছে সব মেয়ে প্রিয়, কিন্তু এ মেয়েটি একটু বেশি প্রিয়, তা কখনো মুখে বলে ওঠা হয়নি। লামিয়া বাবাকে দেখে থমকে দাঁড়ালো। হামিদ সাহেব উঠে এসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। লামিয়া হাসি মুখে উত্তর দিল, ভালো আছি আব্বু, তুমি কেমন আছো? আর আপারা সবাই কেমন আছে? হামিদ সাহেব হেসে বললেন। তারপর একটু থেমে বললেন, বাসায় সবাই তোমার জন্য মন খারাপ করে বসে আছে। তোমার মা অসুস্থ হয়ে গেছে তোমার চিন্তায়। অনেক হলো, এখন আর নয়, চলো বাড়ি যাই। হায় হায়, কি বলো? নানার মেয়ে অসুস্থ আর তুমি এখন বলছো আমাকে? তুমি এক্ষুনি বসো, আমি এক্ষুনি ব্যাগ গুছিয়ে আনছি। এ কথা বলে ভেতরে চলে গেল লামিয়া। তার পেছন পেছন ইভান আর ইমন দৌড়ে গেল। লামিয়ার কাঁধে হাত রেখে ইমন বলল, তোকে অনেক মিস করবো রে। ইভান দুঃখী দুঃখী মুখ করে বলল, ইস, সাদু মির্জাকে এখন আর জ্বালাতে পারবো না, এটাই ভেবে কষ্ট হচ্ছে আমার। লামিয়ারও মন খারাপ লাগছে, এতদিন এখানে থেকে মজা করেছে। ইমন মুখ ফুলিয়ে বলল, লামু, তুই কি আমাদের মিস করবি না? লামিয়া ঠোঁট উল্টে নকল কান্নার অভিনয় করে বলল, করবো রে করবো, কিন্তু তোদের না, ওই চান্দু মিয়ার চান্দিকে। বলেই ফ্যাস ফ্যাস করে নাক টানলো। তারপর তিনজন একে অপরের দিকে তাকিয়ে হেসে উঠল। হামিদ সাহেব মেয়ের কথা শুনে হাসলেন। বড় হয়েছে ঠিকই, কিন্তু এখনো দুষ্টুমি ফাজলামি যায়নি তার। কিন্তু মেয়ের চোখে যে আজকেও কষ্ট দেখতে পেল। উপরে শক্ত থাকলেও মেয়ে যে ভিতরে শেষ হয়ে যাচ্ছে সেটা তিনি বুঝতে পারছেন। লামিয়া তার রুমে গিয়ে ব্যাগ গুছিয়ে কাঁধে প্রাণপ্রিয় গিটার নিয়ে বের হলো। খন্দকার বাড়ির সবার মন খারাপ লামিয়া চলে যাবে বলে। এই 5 মাসে মেয়েটা সবার বড্ড আপন হয়ে গেছে। ইমন ইভন মন খারাপ করে দাঁড়িয়ে আছে। লামিয়া সবার কাছে বিদায় নিয়ে বাবার হাত ধরে রওনা হলো নিজ বাড়ির উদ্দেশ্যে। অন্যদিকে ইসলাম বাড়িতে জর্জেটের একখানা গাঢ় কমলা রঙের শাড়ি পরেছে আজমেরি বেগম। শুধু তাই নয়, চোখে টেনেছে গাঢ় কাজল, মুখে পাউডারের গোডাউন, ঠোঁটে লাল টকটকে লিপস্টিক, গালে গোলাপি রঙের ব্লাশন, চোখে লাল চশমা, গলায় মোবাইল ব্যাগ ঝুলিয়ে, পায়ে হিল জুতো হালকা। ব্যাস হয়ে গেছে তার সাজ। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে কোনো কিছু কম হলো কিনা। সবকিছু তার কাছে পারফেক্ট মনে হলো। যে কেউ দেখলে পুরোই হার্ট অ্যাটাক করবে। রাতের বেলা এই অবস্থাতে বের হলে তো ভূত তাকে দেখলে পালাবে, কিন্তু তার কাছে তাকে দেখতে পুরোই নায়িকা লাগছে। এটা তার কথা। পান খাওয়া লাল দাঁতগুলো বের করে সে একখানা হাসি দিল। তারপর বলল, আজকে আমাকে দেখলে হাঁটুর সমান ছেলেরাও প্রেমের প্রস্তাব দিবে। বলেই সামনে থাকা পাকা চুলগুলো নায়িকাদের মতো উড়িয়ে দিল। তারপর কাঁধে ভেনুটি ব্যাগ ঝুলিয়ে রুম থেকে বের হলো। হলরুমে বসে নিজ মনে চা পান করছে আর খবরের পত্রিকা পড়ছেন আনিসুল সাহেব। আজমেরি বেগম ধীর পায়ে এসে তার সামনে দাঁড়াতেই আনিসুল সাহেব উপরে তাকিয়ে চমকে বুকে হাত চেপে চিৎকার করে উঠলেন। বলেই মাটিতে লুটিয়ে পড়লেন। ছেলেকে মাটিতে লুটিয়ে পড়তে দেখে আজমেরি বেগম ভয় পেয়ে পাশে বসে হাই হুতাশ করতে লাগলেন।
চিৎকার শুনে দৌড়ে আসলেন তার স্ত্রী রাশেদা বেগম। স্বামী ভক্ত নারী তিনি, স্বামীর কিছু হলে অস্থির হয়ে ওঠেন। এমনিতেই তার স্বামী হার্টের রোগী। স্বামীকে মাটিতে পড়ে থাকতে দেখে রাশেদা বেগম চিৎকার করে বললেন, কে কোথায় আছো গো? আমার স্বামী আর নেই গো, দেখে যাও তোমরা। বলেই মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদতে লাগলেন। রাশেদা বেগমের এমন মরা কান্না শুনে বাড়ির সবাই দৌড়ে আসলো হলরুমে। তখনই বাড়ির গেটের সামনে এসে দাঁড়ালো লামিয়াদের গাড়ি। বাড়ির এমন চিল্লাচিল্লি শুনে লামিয়া আর হামিদ সাহেব একে অপরের দিকে চাউচাই করে তারপর দুজনেই দৌড়ে গেল বাসার ভেতর। রাশেদা বেগমের কান্না শুনে তার বড় ছেলে রাশেদ বিরক্ত হয়ে বলল, চুপ করো মা, এভাবে কান্না করছো কেন? কিছু হয়নি, বাবাকে ডক্টরের কাছে নিতে হবে। আমি এখনই অ্যাম্বুলেন্স কল করছি। আনিসুল সাহেবের এমন অবস্থায় সবাই নিয়ে তাকে ব্যস্ত। কেউ আজমেরি বেগমকে খেয়াল করেনি। হামিদ সাহেব বাড়িতে ঢুকে ভাইকে এভাবে মাটিতে পড়ে থাকতে দেখে তার কাছে যেয়ে ডাকতে লাগলেন, কিন্তু কোনো সাড়া নেই। ভয় পেয়ে সামনে তাকাতে দেখলেন হাসিম সাহেব আর আজমির সাহেব ছলছল চোখে তাকিয়ে আছে। আর ছুটির দিন হয় সবাই বাড়িতেই ছিল। হামিদা লাম্বা এক কোণায় ভয়ার্থ চোখে তাকিয়ে আছে বড় চাচার দিকে। তাইবা চুপচাপ দাঁড়িয়ে মন খারাপ করছে। আরিফ বাবার মাথায় পানি দিচ্ছে। লতিফা, মনিরা, তহমিনা বেগম রাশেদা বেগমকে শান্ত করছে। আজমেরি বেগম মাথাটা নিচু করে হাই হুতাশ করে কান্না করছে। হাত দিয়ে চোখ মুছছেন, যার ফলে সাদা পাউডার আর কাজল মিশে পুরো মুখে এক বিশ্রী অবস্থা তৈরি হয়েছে। মাথা নিচু করে থাকায় সাদা পাকা চুল সামনে নেমে এসে তাকে আরো ভুতুড়ে বানিয়ে তুলেছে। এমন সময় মাহির ঘর থেকে বের হলো। নিচে খাবারের জন্য এসে হলরুমে যেতেই দেখলো সবাই মারা কান্নায় লিপ্ত। সামনে তাকাতে দেখলো তার বড় চাচা মাটিতে পড়ে আছে। পাশে আরিফ মাথায় পানি দিচ্ছে আর হামিদ, হাসিম, আজমির মালিশ করছে। মাহির ভ্রুকুচকে বড় চাচার কাছে যেতেই পাশে কমলা শাড়ি পরা একজন মহিলাকে দেখলো। চুল দেখে চিনল এ তো তার দাদি। সে দাদির কাঁধে হাত রেখে বলল, দাদি, বড় চাচার কি হয়েছে? আজমেরি বেগম নাতির কথা শুনে চোখে পানি নিয়ে সুর করে কাঁদতে লাগলেন। ও ভাই রে, আমার পোলার কি হইল রে? দাদির কান্না শুনে মাহির নিজেরই কান্না চলে এলো। দাদিকে সান্ত্বনা দিতে পাশ ফিরে তাকাতে ভয় পেয়ে চিৎকার করে উঠল। আল্লাহ গো, মা! বলেই ছিটকে দূরে সরে গেল। সবাই আনিসুল সাহেবের থেকে চোখ সরিয়ে মাহিরের দিকে তাকালো। নাতি কেন ভয় পেলেও বুঝতে পারল না। আজমেরি বেগম কাছে যেতেই মাহির ছিটকে আরো দূরে সরে গেল। হাতের কাছে পানি ভর্তি মগ পেয়ে সেটা হাতে নিয়ে কাঁপতে কাঁপতে পানি ছিটাতে ছিটাতে বলল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হুশ হুশ পেতনি, দূরে যা। মাহির এমন কাণ্ড দেখে সবাই আজমেরির দিকে তাকালো। মনিরা বেগম ছেলেকে ভয় পেতে দেখে দৌড়ে এসে সামনে তাকিয়ে চোখ বড় বড় করে ফিট খেয়ে পড়ে গেল। আজমেরি বেগম এবার চোখ কুঁচকাল। তাকে দেখে সবাই এমন করছে কেন? মাহির মাকে ফিট খেতে দেখে ধরে দাঁড়ালো, কিন্তু নাদুস নুদুস হয় তার ভর বহন করতে না পেরে বসে পড়ল মাকে নিয়ে। আজমেরি বেগম এগোতেই মাহির টেনে টেনে মাকে দূরে সরিয়ে নিল। সবাই ভয় পেয়ে আজমেরির দিকে তাকিয়ে আছে। হামিদ সাহেব বললেন, মা একটু চুল খোপা করে সামনে তাকান তো। আজমেরি বেগম এবার চুলটা খোপা করে বললেন, কি? সবাই আমারে দেখে এভাবে ভয় পাচ্ছে কেন? আজমেরি বেগম হামিদ সাহেবের দিকে তাকাতেই হামিদ সাহেব চমকে গেলেন। সবাই চুপ। লামিয়া দূর থেকে দাঁড়িয়ে মুখ চেপে হাসছে। তাকে এখনো কেউ খেয়াল করেনি। রাশেদ বিরক্ত হয়ে বলল, দাদি, তুমি এমন ভূতের মতো সেজেছো কেন? আজমেরি বেগম রাগী চোখে তাকিয়ে বললেন, রাশিদ দা, তুই আমারে ভূত কইলি? রাশেদ মুখ দিয়ে চোখ শব্দ করলো। এই মহিলাকে কিছুই বলা যায় না, সব সময় রেগে যায়। এদিকে আনিসুল সাহেবের হুঁশ ফিরল। চোখ পেরে তাকাতে সামনে আজমেরি বেগমকে দেখে আজকে উঠে হাসিম সাহেবকে জড়িয়ে ধরে বললেন, বাঁচা ভাই আমাকে, ভূত ভূত। হামিদ সাহেব শান্ত করে বললেন, বড় ভাই, এটা আমাদের আম্মা, আপনি শান্ত হন। আমার কথা শুনে আনিসুল সাহেব শান্ত হলেন। তোয়েব হু হা করে হেসে বলল, দাদি, তোমারে দিয়ে আমি ভূতের মুভি বানাবো, ইউটিউবে কোটি কোটি ভিউ আসবে। তার কথা শুনে হামিদা, লাম্বা, তাইবা হেসে উঠল। পাশ থেকে তহমিনা বেগম জুতো নিক্ষেপ করতেই তাইব চুপ হয়ে গেল।
হামিদ সাহেব বিরক্ত হয়ে বলল, আম্মা যান, মুখ সুন্দর করে ধুয়ে আসেন। দেখছেন তো সবাই আপনাকে দেখে ভয় পাচ্ছে, আর এইভাবে সেজেছেন কেন? আজমেরি বেগম কিছু না বলে রেগে উঠে চলে গেলেন। মনিরা বেগমের মুখে পানি ছিটা দিতেই ধরফর করে উঠল। মাহির তার মাকে শান্ত করে বলল, মা শান্ত হও, ওটা দাদিই ছিল। মনিরা বেগম রাগে হাসিম সাহেবের দিকে তাকিয়ে তেতিয়ে বলল, আপনার মা কোন দিন জানি বাসার শুদ্ধ লোকেরদের হার্ট অ্যাটাক করে মেরে ফেলবে, আমি বলে দিলাম। হাসিম সাহেব তার স্ত্রীকে শান্ত হতে বললেন। রাশেদা বেগম স্বামীর গলা ধরে হু হু করে কেঁদে বলল, আমি ভাবছিলাম আপনি এইবার ইন্নাদিল্লা হয়ে গেছেন। রাশেদা বেগমের কথা শুনে আরিফ বিরক্ত হয়ে বলল, মা তুমি চুপ করবে? যাও বাবাকে নিয়ে ঘরে যাও। হামিদা লামহা তাইব মুখ চেপে হাসছে। হঠাৎ মাহির দরজার দিকে তাকাতে দেখলো লামিয়া মুখে হাত দিয়ে হাসছে। এত মাস পর লামিয়াকে দেখে মাহির দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল। মাহিরের দৌড় দেখে সবাই দরজার দিকে তাকালো, আর তখনই সবাই লামিয়াকে দেখলো। হামিদা লামহা খুশিতে একসাথে বলে উঠল, মা, লামিয়া এসেছে দেখো। বলেই দৌড়ে গিয়ে লামিয়াকে জড়িয়ে ধরল। লতিফা বেগমের চোখে পানি চলে এলো। এতদিন পর মেয়েকে দেখে কেঁদে উঠলেন। তহমিনা বেগম লতিফা বেগমকে কাঁদতে মানা করি নিজে কেঁদে উঠল। তাইব খুশিতে লাফাতে শুরু করলো। এক এক লামিয়া সবার সাথে কথা বলল। আনিসুল সাহেব বলল, তুমি ছাড়া এই বাড়ি শূন্য লাগছিল, এখন তুমি এসেছো, এখন থেকে বাড়ি পুরো পূর্ণ হলো। লামিয়া হালকা মাথা নাড়ল। সবার সাথে কথা বলে লামিয়া উপরে নিজের রুমে যেতে লাগলো। তার পিছন পিছন হামিদা, লামহা, তাইব আর মাহির যেতে লাগলো। রুমে এসে টান হয়ে বিছানায় শুয়ে পড়ল লামিয়া। কতদিন পর নিজের রুমে এসেছে। মাহির এসে বসলো তার পাশে। কতক্ষণ ট্যাপ ট্যাপ করে তাকিয়ে রইল। লামিয়া পাশ থেকে বালিশ তুলে মাহিরের মুখ বরাবর ছুঁড়ে মারল। মাহির বলল, এইভাবে বালিশ ছুঁড়ে মারছিস কেন? লামিয়া বলল, তুই এমন ভাবে তাকিয়ে আছিস কেন? মাহির বলল, আমি একা না, সবাই তোর দিকেই তাকিয়ে আছে দেখ। লামিয়া চোখ ঘুরিয়ে দেখল লামহা, হামিদা, তাইবা সবাই তাকিয়েছে তার দিকে। লামিয়া বিরক্ত হয়ে বলল, কি তোরা সব আমার দিকে এইভাবে তাকিয়ে আছিস কেন? আমার কি রূপ বেয়ে পড়ছে? লামহা বলল, না, তুই এমন কাওয়ার মতো হয়ে গিয়েছিস কেন? লামিয়া সরু চোখে লামহার দিকে তাকালো, তারপর বলল, দেখ মেজো আপা, এতদিন পর আসলাম, কোথায় একটু আদর আপ্যায়ন করবি, তা না করে তুই এসব বলছিস। একটু থেমে বলল, যা তোরা সব বিদেই হ, আমি একটু ঘুমাবো। আর মাহির, তায়েবা বিকেলে রেডি থাকিস, বের হবো একটু। আর কেউ কিছু না বলে চলে গেল। সবাই চলে যাবার পর লামিয়া কিছু একটা ভেবে শয়তানি হাসি দিয়ে ঘুমের রাজে পাড়ি দিল। দুপুরে খাবার টেবিলে বসে আছে সবাই। হরেক রকম খাবার দিয়ে টেবিল সাজানো। আজমেরি বেগম মুখ ফুলিয়ে নিজের ঘরে বসে আছেন, তাই তার 4 ছেলে গিয়েছে ডেকে আনতে। লতিফা বেগম হামিদাকে বললেন, লামিয়া কোথায়? হামিদা জবাব দিল, মা, লামু ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠলে খেয়ে নেবে। লতিফা বেগম আর কিছু না বলে খাবার বাড়তে লাগলেন। কিছুক্ষণ পর আজমেরি বেগমকে মানিয়ে খাবার টেবিলে নিয়ে এলো তার ছেলেরা। রাশেদা বেগম আজমেরি বেগমকে খাবার পরিবেশন করে দিলেন। খাবার খাওয়া শুরু করলো সবাই। তখনই আনিসুল সাহেবের ফোনে টেবিল কাঁপিয়ে কল এলো। তিনি বিরক্ত হয়ে পকেট থেকে মোবাইল বের করলেন। স্ক্রিনে খান নামটা দেখে তার চোখ খুশিতে চকচক করে উঠল। ফোন কানে নিয়ে হ্যালো বলতে ওপাশ থেকে ভেসে এলো, আনিসুল, আমরা আজ সবাই দেশে ফিরছি। 2 দিন তোর বাসায় থাকবো, তারপর নিজের বাসা পরিষ্কার করে চলে যাব। এতে কি তোর সমস্যা আছে? আনিসুল সাহেব হাসি মুখে জবাব দিলেন, কোনো সমস্যা নেই, আমরাই তো, আর যতদিন খুশি থাকবি কোনো অসুবিধাই নেই। তারপর অনেকক্ষণ ফোনে কথা বলে কল কেটে খুশিতে লাফিয়ে উঠে সবাইকে জানালেন, শফিউর আর তার পুরো পরিবার নিয়ে আসছে বাংলাদেশে। আমাদের বাড়িতে কতদিন থাকবে, তারপর ওদের বাসা পরিষ্কার করে চলে যাবে।
শফিউল খান আর তার পরিবার আসছে শুনে সবাই খুশিতে লাফিয়ে উঠল। শুধু খুশি হলো না রাশেদ আর হামিদ, তারা চুপচাপ মাথা নিচু করে বসে খাবার খেতে লাগলো। এদিকে বাড়িতে হইচই পড়ে গেল। খানবাড়ির মানুষ আসছে এই খবর শুনে। খানবাড়ির পরিচয়, খানবাড়ি আর ইসলামবাড়ির পরিবারের সম্পর্ক অনেক ঘনিষ্ঠ। আনিসুল সাহেবের ছোটবেলাকার বন্ধু শফিউল খান। খান পরিবারের সবাই আগে দেশেই থাকতো। খান পরিবার আর ইসলাম পরিবার মিলে একসাথে ব্যবসা দাঁড় করিয়েছে, এতে তাদের সম্পর্ক আরও মজবুত হয়েছে। খানবাড়ির বড় ছেলে শফিউল খান, তার 2 সন্তান, বড় ছেলে সাফওয়ান আর ছোট মেয়ে শারমিন। খানবাড়ির মেজো ছেলে আমির খান, তার 2 সন্তান, বড় ছেলে আবির খান আর ছোট ছেলে লাবিব খান। খানবাড়ির সেজো ছেলে জাহিদ খান, তারও 2 সন্তান, বড় মেয়ে হাফসা আর ছোট ছেলে জাহিদ। খানবাড়ির ছোট মেয়ে ফিরোজা, স্বামী মারা যাবার পর ভাইদের সাথেই থাকেন, তার 2 সন্তান, বড় মেয়ে ফারিয়া আর ছোট ছেলে ফাহিম। এবং তাদের বাড়ির বড় কর্তা জনাব শফিকুল খান। খান পরিবারের সদস্যরা। গল্পে ফিরে আসা যাক। খাবার শেষ করে বাড়ির কর্তীরা কাজে লেগে গেল। এত বছর পর খানবাড়ির মানুষ আসছে, তাদের আপ্যায়নে যেন কোনো ত্রুটি না থাকে, তাই ব্যস্ততা বেড়ে গেল সবার। কিন্তু মন খারাপ করে বসে আছে হামিদা। এত বছর পর সে মানুষটাকে দেখবে সে, কিন্তু তার কি মনে আছে হামিদার কথা? হয়তো না। মনে মনে ভাবল হামিদা। ইটালিতে থাকে তারা, সেখানে আমার থেকেও সুন্দর সুন্দর মেয়ে আছে। সেখানে কি করে আমাকে মনে রাখবে সেই মানুষটা? যদি মনে রাখতো, একবারও খোঁজ নিত, অন্তত যোগাযোগ করত। কিন্তু এত বছরেও কোনো খোঁজ খবর নেয়নি। তাহলে এখন কিভাবে সেই মানুষটা আমাকে মনে রাখবে? এসব ভেবেই হামিদা আরো মন খারাপ করে বসে রইল। আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে লামিয়া। পরনে হালকা বেবি পিঙ্ক কালারের কামিজ, হাতে কালো চিকন বেল্টের ঘড়ি, পিঠ সমান চুলগুলো বেনি করা, সামনে দিয়ে লেয়ার কাটা, চুল চারিদিকে ছড়িয়ে পড়েছে। পেছন থেকে তাইবা আর মাহির হা করে তাকিয়ে আছে। আয়না তাকে লামিয়া বিরক্ত হয়ে পিছনে ঘুরে বলল, নতুন দেখছিস আমাকে? এইভাবে তাকিয়ে আছিস কেন? তাইবা গালে হাত দিয়ে হতাশ কণ্ঠে বলল, তুই আমাদের বোন হতেই পারিস না, তুই মনে হয় পাল্টে গিয়েছিস। বিরক্ত লামিয়া হাতে থাকা চিরুনি ছুঁড়ে মারল। ঠিক তখনই রুমে এলো হামিদা আর লাভা। চিরুনি ছুটতে দেখে হামিদা বলে উঠল, এসব কি অভ্যাস? যখনই দেখি তখনই এটা ওটা ছুঁড়ে মারছিস, সমস্যা কি তোর? লামিয়া কোনো জবাব দিল না, শুধু বিরক্ত মুখে মোবাইল হাতে নিল। হামিদা আবার বলল, কোথায় যাচ্ছিস তোরা? বাঁকা হাসি দিয়ে লামিয়া উত্তর দিল, তোর বিদেশি নাগরকে আনতে। বলে হেঁটে বেরিয়ে গেল। তার পেছন পেছন তাইবা আর মাহিরও চলে গেল। হামিদা ভ্রুকুচকে তাকিয়ে রইল লামিয়ার যাবার পানে। লাভা বড় বোনের দিকে একবার তাকিয়ে বুকশপ থেকে একটা বই টেনে নিয়ে চুপচাপ বসে পড়ল। বাসার বাইরে বেরিয়ে মাহির জিজ্ঞেস করলো, আমরা কোথায় যাচ্ছি? লামিয়া ছোটে বাঁকা হাসি টেনে বলল, গেলেই দেখতে পারবি। আজ একটা বড় মিশনে যাচ্ছি। তায়েব আর মাহির, তোরা তোদের উড়োজাহাজ বের কর আর তাইবা আমার সাথে আয়। এ কথা বলে বাগানের ভেতরে ছোট স্টোর রুমে ঢুকে গেল লামিয়া। তাইবাও তার পিছনে দৌড়ে গেল। এদিকে মাহির আর তাইব দুজনের দিকে চেয়ে নিয়ে তাদের প্রাণপ্রিয় বাইক বের করলো। কিছুক্ষণ পর স্টোর রুম থেকে বের হলো লামিয়া আর তাইবা। লামিয়ার হাত দেখে মাহির আর তাইব শুকনো ঢোক এলো। তারা হয়তো আন্দাজ করতে পেরেছে কিছু একটা হাত হতে যাচ্ছে। তাইবা চুপচাপ হয়ে ভাইদের দিকেই তাকিয়ে রইল। লামিয়া এবার মাহিরকে বলল, চল এবার। কপাল কুচকে মাহির জিজ্ঞেস করলো, তুই কি করতে যাচ্ছিস জানতে পারি? লামিয়া মুচকি হেসে উত্তর দিল, অনেকদিন হলো হকি খেলি না, চল আজ একটু হকি খেলে আসি। আর কোনো কথা না বলে মাহির আর তাইব বাইক স্টার্ট দিল। তাইবের বাইকে তাইবা আর মাহিরের বাইকে লামিয়া উঠে বসলো। দুটো বাইক একসাথে ছুটে গেল গন্তব্যের দিকে। ইসলাম পরিবারের সমবয়সী কয়েকজন ভাই বোনদের মধ্যে আলাদা দল তৈরি করেছে লামিয়া, মাহির, তাইবা। গলে গলে ভাব তাদের। এরা 4 জন মিলে একসাথে থাকলে পুরো বাড়ির সবাই কেঁপে ওঠে। তাদের নিয়ে একটা কথা সবার মুখে মুখে, এই 4 জনকে কেউ মেরে ফেলেও একজন আরেকজনের নামে কোনোদিন মুখ খুলবে না।
এ কারণে তারা কতবার মার খেয়েছে, শাস্তি পেয়েছে তার হিসেব নেই, তবুও শিক্ষা হয়নি একটারও। ভার্সিটির মারামারিতে লামিয়ার সাথে এরা তিনজনও ছিল, কিন্তু লামিয়া দূরে চলে যাবার পর তিনজনের ভেতরে বড় শূন্যতা তৈরি হয়েছিল। এবার লামিয়া ফিরে আসাতে চারজন আবার এক হলো, আর তাদের একসাথে মানে পুরো ইসলাম বাড়ি কেঁপে ওঠার দিন শুরু হলো আবার। বাইক এসে থামলো একটা রেস্টুরেন্টে। তাই এবার মাহির বাইক পার করে এসে সবাই মিলে রেস্টুরেন্টের ভেতরে ঢুকলো। লামিয়া কাকে যেন কল করে বলল, আমি যখন ভেতরে আসতে বলবো তখন ভেতরে আসবি তোরা। বলে কল কেটে দিল। সামনের একটা টেবিলে গিয়ে সবাই বসলো। মাহির চারপাশে তাকিয়ে দেখতে লাগলো, তাই বিরক্ত হয়ে বলল। এখানে কি করতে এসেছি আমরা? লামিয়া তার কানের পাশে চুলগুলো গুটিয়ে দিয়ে ঠোঁট কামড়ে মুচকি হেসে বলল, অপেক্ষা কর, তাহলেই বুঝবি। বলেই ওয়েটারকে ডেকে 4টা কোল্ড কফি দিতে বলল। তারপর টেবিলে হাত ঠুকতে ঠুকতে গিয়ে উঠল। আমি জোয়ান একটা পোলা, বুড়ি বেটির কাছে আমার এক্স দিছে বিয়া। গান শুনে মাহির তাইবা ভ্রু কুচকে তাকালো লামিয়ার দিকে। তাইবা বলল, বোন, তোর মাথা গেছে নাকি? গান গাইলে শুদ্ধ করে গা, উল্টো গান কেন গাইছিস? লামিয়া শয়তানি হাসি দিয়ে বলল, একটু পরেই বুঝবি আমি কেন উল্টা গাইতেছি। বলে আবার গাইতে শুরু করলো। আমার মনের কথা কইব আমি কার কাছে গিয়া, বুড়া বেটির সাথে আমার এক্স দিছে বিয়া। ঠিক তখনই দরজা ঠেলে রেস্টুরেন্টে ঢুকলো 25 বছরের এক যুবক, আর তার সাথে দেখে মনে হয় 38 বছরের এক মোচকা মহিলা। তাদের ঢুকতে দেখেই লামি ফিসফিস করে বলল, চেহারা লুকা তাড়াতাড়ি। মাহির তাইবা তাড়াহুড়ো করে মুখ আড়াল করলো। মাহির নিচু গলায় বলল, কি হয়েছে? লামিয়া শুধু চোখের ইশারা করলো। তিনজন একসাথে পাশ ফিরে দেখাতেই চোখ বড় বড় করে উঠল। তাইবা হা করে বলল, আরে এই শালা আবার নিজের আমারে নিয়ে ডেটে আসে নাকি? লামিয়া ঠোঁট টিপে হাসলো। এটা ওর মা না, এটা হলো ওর সুগার মাম্মা। তাই অ্যাপেই না কফি খাচ্ছিল, হাসতে গিয়ে সব কফি ছিটকে পড়লো তাইবার গায়ে। তাইবা ধুম করে একটা ঘষি বসিয়ে দিল তাইবের পিছে। হারামজাদা, আমার উপর ছিটালি কেন? হ্যাঁ, মাহির 2 হাত তুলে বলল, ওই ওই, নিজেদের মধ্যে মারামারি করিস না তোরা, দেখতে দে আসল নাটক। সামনে বসে থাকা যুবকটা আসলে লামিয়ার এক্স হাবিব। বিগত 1 বছর লামিয়ার সাথে রিলেশন করেছিল, কিন্তু হাবিব প্লেবয় হয়। সে যাকে দেখতো তাকে পছন্দ করত। এমনকি লামিয়ার পিঠ পিছনে লামিয়ার প্রাণপ্রিয় বেস্ট ফ্রেন্ডের সাথেও রিলেশনে ছিল। লামিয়া যখন এসব যেদিন জেনেছিল সেদিনই তার বেস্ট ফ্রেন্ডের সাথে এসব নিয়ে ভেজাল হয়, এমনকি মারামারি করেছিল। তারপর সেদিনই লামিয়ার সাথে হাবিবের সম্পর্ক শেষ হয়ে যায়। তাই মোবাইল ক্যামেরা অন করে ফিসফিস করে বলো, আহা, এ কি প্রেম নাকি মা ছেলে ভালোবাসা? মাহির বলল, প্রেম না ভাই, এইটা হলো মাদার কেয়ার প্যাকেজ। তাইবা মুখ বাঁকিয়ে বলো, ছি, এই আবালের মুখে রুচির ওষুধ খাওয়া লাগবে। আসলেই রুচির দুর্ভিক্ষ। মাহির হেসে বলো, তুই বুঝতেছিস না, ওই সুগার মাম্মির কাছে টাকার খনি আছে মনে হয়, তাই হাবিব এত লালা দাঁড়াইতেছে। তাইব নাটকীয় ভঙ্গিতে বলো, তাহলে তো এইটা কোনো সমাধান কাপড় না, এ হচ্ছে লায়লা আর প্রিন্স মামুন, কেস সাংঘাতিক। বলি মুখ চেপে হাসলো। মাহির লামিয়ার দিকে তাকিয়ে বলো, তোর কি কিছু প্ল্যান আছে? লামিয়া মাথা নাড়ালো, মানে আছে। মাহির বলল, তাহলে বোন ছাড়িস না, আমরা তোর সাথে আছি। কিছুক্ষণ পর হাবিব মহিলাটির হাত ধরে কিস করতে লাগলো। তাইব চোখ মুখ খিচে বলো, ইয়াক, ছি, আমার বমি আসছে। মাহির বমির মতো মুখ করে বলো, ওরে ওইটা ওর বাম হাত, দেখ গু লেগে আছে। তাইবা বলো, আমার পেট গুলিয়ে আসছে। লামিয়া হাসতে হাসতে বলো, পিকচার এখনো বাকি আছে। মাহির তাইবা লামিয়ার দিকে তাকালো। লামিয়া ইশারা করলেও সবাই চোখ বড় বড় করে তাকালো। হাবিব মহিলাকে কিস করছে। ঠিক তখনই একদল ছেলেরা রেস্টুরেন্টে প্রবেশ করলো। তাইব কানে হাত দিয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে চিৎকার করে বলো, আমি বিশ্বাস করি না,
আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। লামিয়া টেবিল থাপ্পড় দিয়ে গান ধরলো। মাহি, তাইব ও তাইবা তাল মিলিয়ে ধরলো। প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছেড়ে পাখি যায় উড়ে যায়। এই চিৎকারে হাবিব আর মহিলাটি ভয় পেয়ে সামনে তাকালো। তাদের ঘিরে একদল ছেলে দাঁড়িয়ে আছে। ঘিরে থাকা ছেলেদের মধ্যে একজন ছেলে হাবিবের কলার ধরে বলল, এইসব নোংরামি করিস না। বলেই হাবিবের নাক বরাবর ঘষে মারল। মহিলাটি বলল, এই ছেলে ছাড়ো, না হলে খুব খারাপ হবে। হাবিবকে ঘষে মারা ছেলেটি মহিলাটার দিকে তাকিয়ে বলল, কি করবি তুই? মহিলাটি বলল, এই ছেলে আমার সঙ্গে তুই তুকারি করতে লজ্জা করছে না? বেয়াদ্দব, তোমার বড় আমি, মেনা শেখনি নাকি? অভদ্র ছেলে। পেছন থেকে লামিয়ে বলল, নিজের ছেলের সমান এক ছেলেকে কিস করতে লজ্জা করেনি? তখন আপনার ভদ্রতা কোথায় ছিল? সবার দৃষ্টি লামিয়ার দিকে বলল। হাবিব চমকে উঠল। মহিলাটি লামিয়ার কাছে বলল, তুমি কে? লামিয়া আড়মোড়া ভেঙে হাই তুলে বলল, আমি দর্শক, এতক্ষণ আপনাদের চুম্মাচাটি দেখতেছিলাম। হাবিব রেগে তেড়ে গেল। লামিয়ার চুলে হাত দিতে দিতে গিয়ে লামিয়া হাবিবের হাত ধরে মেইন পয়েন্টে লাথি মারল। হাবিব ব্যথায় মাটিতে পড়ল। তারপর যে হাত দিয়ে লামিয়ার চুল ধরতে গিয়েছিল সেই হাতে হকি দিয়ে জোরে বাড়ি মারতেই হাবিব চিৎকার করে উঠল। ঠিক তখনই 4টি মেয়ে রেস্টুরেন্টে প্রবেশ করলো। মেয়েগুলো জোট বেঁধে ইচ্ছে মতো মারতে লাগলো হাবিবকে। মহিলাটি ভয় পেয়ে পালাতে নিলেই তাইবা আর মাহির মহিলাটিকে আটকে ফেলে। লামিয়া মহিলাটার দিকে এগিয়ে বলল, আপনার নাম কি আম্মা? মহিলাটি ভয় পেয়ে বলল, আকলিমা। লামিয়া বলল, বিয়ে হয়েছে? মহিলাটি বলল, হ্যাঁ, কিন্তু স্বামী চলে গেছে। লামিয়া দাঁত বের করে হাসলো। পাশে থাকা ছেলেকে বলল, নিলয়, কাজে ডাকো, ওদের বিয়ে করিয়ে দাও। তারপর নিজের বাড়িতে গিয়ে চুম্মাচাটি করবে। বাইরে পরিবেশ অন্তত নষ্ট করতে আসবে না। হাবিব বলল, কিসের বিয়ে? আমি বিয়ে করব না। লামিয়া অবাক হওয়ার অভিনয় করলো। তারপর বলল, কেন? হাবিব বিরক্ত হয়ে বলল, এই বুড়িকে বিয়ে করব ভাবলে কি করে? আকলিমা বেগম এবার খেপে গিয়ে রেগে হাবিবের কলার চেপে বলল, কি বললি আমি বুড়ি? তুই না বলেছিলি আমাকে ভালোবাসিস, বিয়ে করবি? হাবিব বলল, তোকে ভালোবাসিনি, ভালোবেসেছি তোর টাকাকে। ভেবেছিলাম কয়েকদিন তোর টাকা পয়সা মেরে চলে যাব। মহিলাটি রেগে হাবিবকে উদ্যম মাধ্যম দিল। বেচারা এমনি মার খেয়ে পুরো আদমরা হয়ে গেছে। কিন্তু লামিয়া, মাহি, তাইবা চেয়ারে বসে কোল্ড কফি খাচ্ছে। তারা ভালোই এনজয় করছে। মাহির বলল, উফ, পপকর্ন হলে সিনেমাটা আরো জমে উঠত। তাইব বলল, বোন আয় তোরে একটা চুমু দেই, অনেকদিন পর লাইভ শো দেখলাম। আকলিমা বেগম হাবিবকে ইচ্ছে মতো মারতে লাগলো। তারপর লামিয়ার দিকে তাকিয়ে বলল, তোমরা কাজী ডাকো, আমি ওরে এই মুহূর্তে বিয়া করুম। লামিয়া বলল, যথা আজ্ঞা যান। লামিয়া নিলয়ের দিকে তাকাতেই নিলয় কাজীকে ডেকে নিয়ে আসলো। কাজী হাবিবের অবস্থা দেখে ভয় ঢুকিল। লামিয়া তা দেখে বলল, ভয় নেই কাজী সাহেব, আপনি বিয়ে পড়ানো শুরু করলো। হাবিবকে কবুল বলতে বলে হাবিব বলবে না বলে জেদ ধরলো। আকলিমা বেগম তার মোটা হাতি এক থাপ্পড় বসিয়ে দিল হাবিবের গালে। কাজী সাহেব ভয় পেয়ে লাফিয়ে উঠল। আকলিমা বেগম হাবিবের দিকে তেড়ে যেতেই হাবিব কান্নায় ভেঙে বলে উঠল, ও আম্মাকে আরো মারবেন? আমি কবুল বলছি। হাবিব ভয়ে কবুল বলল। সবাই আলহামদুলিল্লাহ বলে উঠল। বিয়ে শেষে লামিয়া হাবিবের কাছে গিয়ে কনগ্রাচুলেট করতে হাবিব বলল, এসব তোমার কাজ তাই না? আমি তোমাকে দেখে নিব। লামিয়া মুচকি হেসে বলল, আমাকে না দেখে আজ আয়নায় নিজেকে দেখে নিস, আর যদি বেঁচে থাকলে দেখা করেছিস। বলেই দাঁত কেলিয়ে পিছনে গেল। মাহির, তাইবা লামিয়ার সঙ্গে সানগ্লাস পরে স্টাইল করে চারজন একে একে কাঁধে হাত রাখল।
লামিয়া গান ধরলো। মাহির তাইব তাইবা একসাথে বলো, আমি জোয়ান একটা পোলা, পুরীর বেটির কাছে আমার এক্স দিছে বিয়া। গান গাইতে গাইতে চারজন রেস্টুরেন্ট থেকে বাহিরে চলে গেল। রেস্টুরেন্টের বাহিরে এসে লামিয়া সবাইকে বাসায় ফেরার জন্য তাড়া দিল। সন্ধ্যা হয়ে গিয়েছে। মাহির আর তাইব তাড়াতাড়ি বাইকে স্টার্ট করলো। লামিয়া আর তাইবা দ্রুত উঠে বাইকে চেপে স্টার্ট দিল। তারা দ্রুত বাড়ির দিকে এগিয়ে চলো। সন্ধ্যায় সবাই হলরুমে বসে গল্প করছিল। ঠিক তখনই মাহির, তাইব তাইবা আর লামিয়া ভয় ভয়ে ঢুকলো। হামিদ সাহেব ভ্রু কুচকে বললেন, কোথায় গিয়েছিলে তোমরা? চারজনে একসাথে দাঁত গেলেই হেসে বলো, এই তো একটু ঘোরাঘুরি করছিলাম। হামিদ সাহেব সন্দেহের চোখে তাকিয়ে বললেন, একটু পর আমরা এয়ারপোর্টে যাব, তাই আমরা তোমাদেরকেও নিয়ে যাব। লামিয়া ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলো, এয়ারপোর্টে কেন? আনিসুল সাহেব হেসে বললেন, আরে খান পরিবার সবাই আসছে আজ, তাদের আনতেই যাচ্ছি। লামিয়া কিছুক্ষণ ভেবে বলো, আমি যাচ্ছি না, চাইলে এদের কাউকে নিয়ে যান বড় চাচা। বলি মুহূর্তের মধ্যে পালিয়ে গেল। বেচারা বাকি তিনজন ফাঁদে পড়লো। তাইব মুখ কাঁচু বাঁচু করে বলো, বড় চাচা, আমার পড়াশোনার চাপ ভীষণ, তাই যাওয়া সম্ভব না। মাহির আর তাইয়েবকে নিয়ে যান। বলি সেও উধাও। এবার সবাই তাকালো তাইবার দিকে। তাইবা ঠক গেলে বলো, আমি আসলে যেতে চেয়েছিলাম, কিন্তু গাড়িতে উঠলে বমি পাই তো, আর পরে যদি আপনাদের ভাসিয়ে দিই সেটা তো খারাপ হবে, তাই মাহিরকে নিয়েই যান। বলে সেও উধাও। এবার সব চোখ মাহিরের দিকে। হামিদ সাহেব বললেন, তোমার কোনো অজুহাত আছে? মাহির হালকা বোকা হেসে বলল, না চাচা, আমি যাব। মনে মনে গজরাতে লাগলো। আর আমি দল, আমাকে ফাঁসিয়ে সব পালিয়ে গেলে আমারও দিন আসবো। কিছুক্ষণ পর হামিদ, আনিসুল আর মাহির এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হলো। গাড়িতে বসতেই মাহির দোতলা বারান্দায় তাকিয়ে দেখলো তাইব তাইবা আর লামিয়া দাঁত বের করে হাসছে। মাহির মুখ বাঁকিয়ে গাড়িতে বসলো আর ওরা হো হা করে হেসে উঠল। গাড়ি বের হতেই লামিয়া বাকিদের নিজের রুমে যেতে বলল। রুমে এসে লামিয়া দেখলো হামিদা মন খারাপ করে চুপচাপ বসে আছে আর লামহা বই পড়ছে। হামিদাকে দেখে লামিয়া খোঁচা মেরে গান ধরলো, তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা। হামিদা বিরক্ত হয়ে তাকালো আর লামিয়া দাঁত কেলাতেই ঠাস করে একটা থাপ্পড় দিল ওর পিঠে। লামিয়া কপাল গোছকে বলল, মারলি কেন বড় আপা? হামিদা রাগী গলায় বলল, তোকে কতবার বলেছি এইসব বাজে গান গাইবি না, বিশ্রী লাগে শুনতে। এবার লামিয়া মজা করে লামহার হাতে লাথি মারল। লামহা বই নামিয়ে চোখটা ছোট্ট করে তাকালো, তারপর মুহূর্তে লাফিয়ে এসে চুল ধরে টেনে ধরল। লামিয়া চেঁচিয়ে উঠল, লামহার বাচ্চা, চুল ছাড়, না হলে খবর আছে। হামিদা তাড়াহুড়ো করে বলল, লামহা, লামিয়ার চুল ছাড়। কিন্তু কে শোনে কার কথা। লামহা আরো জোরে টেনে ধরল আর লামিয়াও পাল্টা চুল ধরে টান দিল। শুরু হলো চুল ছেড়ে ছেড়ে কম্পিটিশন। হামিদ ছাড়াতে গিয়ে নিজেও আরেকটা মার খেল। এদিকে হট্টগোল শুনে তাইবা ছুটে এলো। এই দৃশ্য দেখে তাইব নিচে দৌড়ে গিয়ে ফ্রিজ থেকে মজু আর চিপস নিয়ে ফিরে এলো। আরাম করে বিছানায় বসে খেতে শুরু করলো। তাইবা আবার ক্যামেরা অন করে ভিডিও বানাতে লাগলো। মেঝেতে গড়াগড়ি খেয়ে লামিয়া আর লামহা মারামারি করছে। পাশে হামিদা চেষ্টা করছে থামাতে, কিন্তু ব্যর্থ। তাইব এক হাতে চিপস খাচ্ছে আর এক হাতে চিৎকার করছে, জিতবে কে লামিয়া, হারবে কে লামহা। বলতে লাগলো। ঠিক তখন পাশের ঘর থেকে আজমেরি বেগম বাসি ফু দিতে দিতে ঢুকলেন। দেখে মনে হলো উনি যেন খেলার রেফারি। হামিদা হতাশ হয়ে তাকালো চারপাশে। একজন ভিডিও করছে, একজন উস্কাচ্ছে, একজন বাঁশি বাজাচ্ছে। এত হট্টগোল শুনে লতিফা বেগম ছুটে এলেন। দরজার পেছনে থেকে ছাটা বের করে দুই বোনকে ধূপধাপ পেটাতে লাগলেন। এক মুহূর্তের জন্য মারামারি থেমে গেল, কিন্তু ছাটার বাড়ি খেয়ে দুজন আবার চুল টানাটানি শুরু করলো।
রেগে গিয়ে লতিফা বেগম এবার জোরে বাড়ি মারলেন। জোরে বাড়ি খেয়ে লামিয়া আর লামহা দুজন দুই দিকে পালিয়ে গেল। লতিফা বেগমও তাদের পিছু নিলেন। পিছনে আজমেরি বেগম বাঁশি বাজাতে বাজাতে দৌড়াচ্ছেন। তাইবা ক্যামেরা হাতে ভিডিও করছে। তাইব মজো খেতে খেতে চিল্লাচ্ছে, ওফ মেজমা, আরও 2 গাদাও, তাহলেই শোটা হিট হবে। পালাতে পালাতে লামিয়া চেঁচিয়ে উঠল, তৈয়বের বাচ্চা, হাতের কাছে তোকে পেয়ে নেই শুধু। পাশ থেকে রাশেদা মনিরা আর তহমিনা বেগম হেসে কুটি। অনেকদিন পর এমন লাইভ রিয়েলিটি শো দেখছে তারা। শেষমেশ লতিফা বেগম হাঁপিয়ে সোফে বসে পড়লেন। তখন আজমেরি বেগম বাঁশি বাজিয়ে ঘোষণা করলেন, মেজবউ আউট। এই খেলার বিজয়ী লামিয়া আর লামহা। তালি দিল তাইবা আর হামিদা। লতিফা বেগম বিরক্ত হয়ে বললেন, আম্মা, আপনিও কি বাচ্চা নাকি? আজমেরি বেগম মুখটা বাঁকিয়ে চলে গেলেন। বাকিরা হেসে হেসে নিজেদের রুমে চলে গেল। এয়ারপোর্টে পৌঁছে খান পরিবারের জন্য অপেক্ষা করছিলেন হামিদ সাহেব, আনিসুল সাহেব আর মাহির। কিছুক্ষণ পরেই আনিসুল সাহেব সামনে তাকিয়ে শফিউর খানকে দেখতে পেলেন। তিনি এগিয়ে যেতেই শফিউর খান জড়িয়ে ধরে বললেন, কেমন আছিস? আনিসুল সাহেব হেসে বললেন, ভালো আছি, তুই কেমন আছিস? ভালো আছি, তবে তোকে এত বুড়ো লাগছে কেন? আনিসুল হেসে বললেন, আরে ভাই, বয়স তোর কম হলো না, বুড়ো হবই। ঠিক বলেছিস, বলেন শফিউর। এরপর তিনি হামিদ সাহেবের সাথে কুশল বিনিময় করলেন। একে একে পুরো খান পরিবারের সবাই এসে দাঁড়ালো। সবার সাথে শুভেচ্ছা বিনিময় হতে লাগলো। আনিসুল সাহেব চারদিকে তাকিয়ে বলেন, আরে সাফওয়ান, আবির, লাতিফ, জাহিদ, ফাহিম এরা কই? শফিউর সাহেব বললেন, এই তো ছিল এখানেই, চল গাড়ির কাছে যাই, ওরা আসবে ওইখানে। মাহির তখন এক কোণে দাঁড়িয়ে সব দেখছিল। হঠাৎ পেছন থেকে কেউ মাথায় চাটি মারল। ঘুরে তাকাতেই চোখ কপালে। সামনে দাঁড়িয়েছে 6 ফুট লম্বা সুঠামদেহী এক যুবক। গায়ে কাঁচা হলুদের মতো উজ্জ্বল রং, চোখের মনি গভীর কালো, ভাজিন সাদা শার্ট আর পরিপাটি প্যান্টে ব্যক্তিত্ব আরো উজ্জ্বল। মাহিরের এমন তাকানো দেখে যুবকটি আবার মাথায় চাটি মারল। মাহির মাথা চেপে বলল, লাবি ভাইয়া, মারছো কেন? লাবিব হেসে বলল, এইভাবে তাকিয়ে আছিস কেন? এমনি তোমাকে দেখছিলাম। উত্তর দিল মাহির। পেছন থেকে সাফওয়ান এগিয়ে এসে বলল, আবির হেসে জড়িয়ে ধরল মাহিরকে। বাপরে, আমাদের সমান হয়ে গেছিস। মাহির মুখ ফুলিয়ে বলল, তোমরা কি বলতে চাইছো? আমি এখনো ছোট্টই আছি। লাবিব মজা করে বলল, ছোট হোস বা বড়, আমাদের আগে বিয়ে করলে কিন্তু তোর খবর আছে। মাহির চোখ ছোট্ট করে তাকালো। দেখে লাবিব কেসে উঠল। তারপর বলল, চলো সবাই, বাকিরা অপেক্ষা করছে। এক এক করে 3টা গাড়ি বের হলো এয়ারপোর্ট থেকে। প্রথম গাড়িতে উঠলেন সাবরিনা, শফিউল, লুবনা, আমির, হালিমা, জায়েদ, আনিসুল আর হামিদ। দ্বিতীয় গাড়িতে শারমিন, হাফসা, ফারিয়া, ফিরোজা আর শফিকুল। তৃতীয় গাড়িতে সাফওয়ান, আবির, লাবিব, মাহির, জাহিদ আর ফাহিম। বাসার পথে সবাই ক্লান্ত। সাফওয়ান গাড়ি চালাচ্ছিল। এদিকে মাহির ফোনে মেসেজ আসতেই সে পকেট থেকে মোবাইল বের করে হোয়াটসঅ্যাপ খুলো। দেখলো তাইবা একটা ভিডিও পাঠিয়েছে। কৌতূহল নিয়ে ওপেন করতেই শোনা গেল হট্টগোলের আওয়াজ। চোখ বড় বড় করে দেখলো লামিয়া আর লামহার কাণ্ড। ভিডিওর শব্দে লাবি বিরক্ত হয়ে বলল, আরে টোটো কোম্পানি অফ কর, মাথা ধরছে। মাহির সাউন্ড কমিয়ে হেসে উঠল। সাফওয়ান কৌতূহলী হয়ে বলল, আর বলো না ভাইয়া, কমেডি শো, অনেকদিন পর এমন কিছু দেখলাম। উত্তর দিল মাহির। আবির উৎসাহী হয়ে বলল, কই, আমরাও দেখি। মাহির ফোনটা এগিয়ে ধরতেই আবির বিস্ময়ে বলল, এরা কারা? এইভাবে মারামারি করছে কেন? যেটা হলুদ জামা সেটা লামহা, আর গোলাপি জামা সেটা লামিহা।
হেসে বলল মাহির। লামিয়ার নাম শুনে লাবিব এক ঝটকায় ফোন কেড়ে নিয়ে ভিডিও দেখতে শুরু করলো। বাকিরা চোখ বাঁকা করে তাকালো, কিন্তু লাবিবের খেয়াল নেই, সে ব্যস্ত ভিডিওতে। অনেক চেষ্টা করেও লামিয়ার মুখ স্পষ্ট দেখলে না পেয়ে বিরক্ত হয়ে আস্তে করে বলল, অসভ্য, বড় বোনকে কি কেউ এভাবে মারে নাকি? এই কথা বলে সামনে তাকাতে দেখলো সবাই তাকে সন্দেহের চোখে দেখছে। লাবিব বিরক্ত হয়ে বলল, এভাবে তাকাচ্ছ কেন? চেহারায় কি কোনো লাভ ফাইট দেখা যাচ্ছে নাকি? বলেই জানালার দিকে তাকালো। বাকিরা মুখ চেপে হাসতে লাগলো। মাহির আফসোস করে বলল, ইস, আমি এখানে এসেছি বলে সব মিস করে গেলাম। আবির বলল, প্রতিদিনই কি এমন হয় নাকি? আগে হতো, কিন্তু 5 মাস ধরে হয়নি। কেন? কারণ লামিয়া 5 মাস ওর নানা বাড়ি ছিল। উত্তর দিল মাহির। ফাহিম জিজ্ঞেস করল, মাহির লামিয়ার রিলেশনের অংশ বাদ দিয়ে অন্য সব ব্যাখ্যা দিল। সবাই মিলে দীর্ঘশ্বাস ফেল। গাড়িতে টুকটাক গল্প চলতে লাগলো। এদিকে রাত তখন প্রায় 12টা। বাড়ির ভেতর কয়েকজন বাদে সবাই ঘুমিয়ে আছে। ছাদে বসে তারা দেখছিল রাশেদ সিগারেটের ধোঁয়া উড়াতে উড়াতে। হঠাৎ গাড়ির শব্দ শুনে নিচে তাকালো, দেখলো প্রথম গাড়ি থেকে নেমে আসছেন বাবা, চাচারা আর শফির খানের পরিবার। দ্বিতীয় গাড়ি থেকে নামলো এক রমণী, কালো শার্ট, কালো প্যান্ট, চুল ছুটি করা, ঠোঁটে হালকা হাসি। তাকে দেখে রাশেদের মুখ এক মুহূর্তের জন্য উজ্জ্বল হলো। হালকা হাসলো, তারপর চোখ মুখ শক্ত করে সিগারেটটা মাটিতে পিষে নিজের ঘরে চলে গেল। খান পরিবারের সবাই ইসলাম বাড়িতে প্রবেশ করতেই লতিফা, রাশেদা, মনিরা আর তহবিনা বেগম দৌড়ে সাবরিনাল, হালিমা, লোবরা আর ফিরোজাকে জড়িয়ে ধরল। খুশিতে চারদিক ভরে উঠল। সাফন, আবি, লাবিব, জাহিদ আর ফাহিম এসে সবাইকে সালাম জানালো। কুশল বিনিময় হলো। শফির সাহেব হেসে বললেন, তোদের ছেলেমেয়েরা কই? আনিসুল সাহেব বললেন, রাত হয়ে গেছে, সবাই ঘুমাচ্ছে, কাল সকালে দেখা হবে, আপাতত রুমে গিয়ে বিশ্রাম করো। শফিউর মাথা নাড়লেন। হামিদ সাহেব তার স্ত্রী আর ভাবিদের উদ্দেশ্যে বললেন, তোমরা ওদের রুম দেখিয়ে দাও। সবাই সবার রুমে চলে গেল। লতিফা বেগম খাবারের কথা বললেন, কিন্তু সবাই ক্লান্ত, তাই সেদিন আর কেউ খেলো না। ফ্রেশ হয়ে সবাই যার যার রুমে শুয়ে পড়ল। অন্ধকার কাটিয়ে ভোরের আলো ফুটছে চারদিকে। পাখিরা কিচিরমিচির করে গান গাইছে। তালুকদার নিবাসের দেওয়ালের উপর ভর দিয়ে ইসলাম বাড়ির দিকে উকি দিচ্ছে প্রায় 50 বছরের এক বৃদ্ধ মতিন তালুকদার। মাথার চুলদারি সাদা হয়ে গেছে, কিন্তু তার দুষ্টুমি করার মেজাজ একটুও যায়নি। ইসলাম বাড়ির দ্বিতীয় তলায় বারান্দায় গেঞ্জি আর ট্রাউজার পরে যোগব্যায়াম করছিলেন আজমেরি বেগম। হঠাৎ চোখ পড়তেই দেখলেন তালুকদার বাড়ি থেকে মতিন উকি বাড়ছে। চোখ ছোট ছোট করে তিনি চিৎকার দিয়ে বললেন, আইসকো আমি ইউরে মজা দেখামু মতিন না, দাঁড়াইস ইউ, আমি এক্ষুনি আইতাছি। মাই বাড়ি উকি পুকি দেওয়া, আজ তোকে দেখাইমু এই আজমিরি হওয়ার। বলে তিনি সিঁড়ি বেয়ে নিচে নেমে এলেন। হাতে নিলেন কেঠি। মাটি থেকে একটা ইটের টুকরো তুলে কেঠিতে গেঁথে সোজা তাক করলেন মতিনের মাথার দিকে। ঠাস করে ছুঁড়ে মারতে ইটের টুকরো গিয়ে সোজা কপালে লাগলো। মতিন চিৎকার করে উঠলেন। স্বামীর চিৎকার শুনে ময়না বেগম ছুটে এসে দেখলেন স্বামী মাথা চেপে ধরে কাঁদছেন। পাশ ফিরে তাকাতে দেখলেন আজমেরি বেগম কেঠি ঘোরাতে ঘোরাতে দাঁত কেলাচ্ছেন। মুহূর্তে বুঝে গেলেন কি ঘটেছে, আর শুরু হলো যেন এক প্রকার বিশ্বযুদ্ধ। বাড়ির বাহিরে এত চিল্লাচিল্লি শুনে লাবিবের আড়মোড়া ভাঙল। বিরক্ত হয়ে ঘড়ি দেখলো মাত্র 6টা বাজে। আরো বিরক্ত হয়ে জানালা দিয়ে বাহিরে তাকিয়ে কিছু বুঝতে পারল না। দরজা খুলে নিচে নামতে দেখলো সাফওয়ান আর আবিরও বেরিয়ে এসেছে। লাবিব বলল, বাইরে কিসের চেঁচামেচি হচ্ছে? সাফওয়ান বলল। তিনজন একসাথে বের হয়ে গেল। এদিকে ময়না বেগম কোমরে আঁচল গুছিয়ে সামনে এগিয়ে বললেন, স্থুপিত। আজমেরিও এক পা এগিয়ে বললেন, ননসেন। ময়না বেগম রেগে উঠলেন, ইডিয়ট। ওই বেডি,
তুই আমার জামাইরে ইটসুসস কেন? আজমেরি চেঁচিয়ে উঠলেন। ওই বেডি, তোর জামাই আমার বাড়িতে উকি ফুকি মারে কেন? ময়না বেগম চেঁচিয়ে বলেন। ওই বুড়ি, তুই কারে বেডি কস? আজমেরি আরো খেপে উঠলেন। বুড়ি মানে? তুই বুড়ি, তোর 14 গোষ্ঠী বুড়ি। ময়না বেগম জবাব দিলেন। আমার গোষ্ঠী নিয়ে একটা কথাও কইবি না। আজমেরি হেসে বলেন। 100 বার বলমু, 1000 বার বলমু, তোর 14 গোষ্ঠী বুড়ি। তাদের এমন উল্টাপাল্টা ইংরেজি শুনে লাবিব, আবির আর সাফন ভেবাচাকা খেয়ে গেল। পিছনে থেকে দৌড়ে এলো ফাহিম, জাহিদ, ফারিয়া, হাফসা, শারমিন, মাহির, রাশেদার, আরিফ। মাহির, রাশেদার, আরিফ বাগানে চেয়ারে বসে চুপচাপ শো উপভোগ করছে। খাটবাড়ির ছেলেমেয়েরা অবাক হয়ে তাকিয়ে রইল। তাইব দৌড়াতে দৌড়াতে এসে বলল। মাহের ইস্যু শেষ? মাহির হেসে বলল। না, কেবল শুরু, তাড়াতাড়ি আয়। তাইবের সঙ্গে সঙ্গে এলো হালিমা, লামহা আর তাইবা। সবাই আড়মোড়া ভেঙে চেয়ারে বসে গেল। তাইবা আবার মোবাইলে ক্যামেরা অন করে ভিডিও করতে শুরু করলো। সাফন হামিদার দিকে তাকিয়ে মুচকে হেসে ফেলল। লামহা চশমা নাকের ডগায় বসিয়ে হাতে বই চেপে ধরে ঝগড়া দেখছে। তাকে যে কেউ খুব মনোযোগ দিয়ে দেখছে সেটা তার খেয়াল নেই। চিল্লাচিল্লিতে বিরক্ত হয়ে লামিয়া বিছানা ছেড়ে বারান্দা এলো। রেলিংয়ে পা ঝুলিয়ে বসে বোঝার চেষ্টা করছে কি হয়েছে। হঠাৎ ময়না বেগম চেঁচিয়ে বললেন। ওই বুড়ি, ইউ শ্যাট আপ, আই ভেরি ডেঞ্জার, কামিং। আজমেরিও পাল্টা চেঁচিয়ে উঠলেন। ওই বুড়ি, ইউ শ্যাট আপ, গেট আউট, নট ব্যাম্বু কাম। ময়না রেগে গেলেন। আই সেইং টু ডু কাম। আজমেরি চোখ ছোট্ট করে বললেন। তুই কি ইংরেজি কস? কিছুই তো বুঝি না। ময়না জবাব দিলেন। পারবি কেমনে? তুই তো ন্যাকা পড়া পারস নে, বুঝবি কেমনে? আজমেরি মুখ বাঁকিয়ে বলেন। ওরে আমার সাত বদনি রে। ময়না মুখ বাঁকিয়ে বলেন। ওরে আমার নাক ফুলানি রে। এমন সময় লামিয়া জোরে সিটি বাজালো। সবাই তাকালো তার দিকে। লামিয়া হেসে বলল। আজমেরি অবাক হয়ে বলেন। কেন? লামিয়া দাঁত কেলিয়ে বলল। যে জিতবে সে তো এলাকার রানী হবে, তার পুরস্কারের দরকার কি? খুশিতে আজমেরি লাফাতে শুরু করলো। তাহলে হাড্ডাহাড্ডি লড়াই হোক, কি লো ময়না? ময়না বললেন। জিতবো তা আমি। দুজন আবার ঝগড়া শুরু করলেন। ইসলাম বাড়ির ছেলেমেয়েরা দারুণ মজা নিচ্ছে। মাহির নিচ থেকে একটা জুসের বোতল ছুড়ে দিল লামিয়ার দিকে। লামিয়া ক্যাচ করে নিয়ে ঝগড়া করে খেতে লাগলো। লাবিব লামিয়ার দিকে তাকিয়ে আছে, কিন্তু লামিয়ার খেয়াল নেই। সাফন রাশেদের কাঁধে হাত রেখে বলল। রাশেদ হেসে বলল। বলেই আরো চেয়ারে এগিয়ে দিল। খানবাড়ির ছেলেমেয়েরা বসে গেল। শারমিন এসে রাশেদের পাশে বসলো। রাশেদের খেয়াল হলো না। এদিকে ঝগড়া আরো বাড়ছে। ময়না বেগম চেঁচিয়ে বলেন। তুই জ্বলতা হে। আজমেরি বললেন। মি জ্বলতা হে, ইউ জ্বলতা হে, ইউ। ময়না বেগম চেঁচালেন। ইউ মারতা হে। আজমেরি হঠাৎ বলেন। আল্লাহ, ওর উপর ঠাডা ফালাও, আগুন ফালাও, ওর উপর বল্লার কামড় দাও। ময়না বেগম ভীষণ বল্লার ভয় পান। এই কথা শুনে আটকে উঠলেন। শাড়ি তুলে লাফাতে লাফাতে চেঁচাতে লাগলেন। আল্লাহ গো, আমার শরীর চইলা গেল, বল্লা কামড় দিল, আমারে বাঁচাও। আজমেরি হেসে বলেন। এই যে বল্লা তোর পিছনে, তোর সামনে। ময়না আরো লাফাতে লাগলেন। এমন সময় লামিয়া কোমরে ওড়না পেঁচিয়ে এক বালতি পানি নিয়ে হাজির হলো। তারপর ঠাস করে ময়নার উপর ঢেলে দিল। ময়না অবাক হয়ে তাকালো। লামিয়া হেসে বলল। বলেছিলাম না যে হারবে তার জন্য সান্ত্বনা পুরস্কার। এই নাও দাদি তোমার পুরস্কার। আর আজকের বিজয়ী হলো আমাদের সকলের প্রিয়
আজমেরি বেগম। মাহির সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল। জনতার নাম? তায়েব তাইবা লামহা একসাথে উত্তর দিল।